আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। স্নিগ্ধ বলল, কি হলো বাবুরাম্মুর? জোনাকি বলল, স্নিগ্ধ ভাই কি বলছেন এসব? কে বাবুরাম্মু আর কে বাবুরাব্বু? জোনাকি ভ্রুকুচকে কাদো কাদো চেহারায় কথাটা বলল। স্নিগ্ধ ঠোঁট কামড়ে হাসলো, তারপর কণ্ঠটা খাদে নামিয়ে টেবিলের দুই পাশে দুই হাত দিয়ে জোনাকির দিকে সরাসরি তাকিয়ে বলল, ইউ আর বেবিস মম অ্যান্ড মি বেবিস ড্যাড, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলেই জোনাকির দিকে তাকিয়ে একটা চোখ টিপন দিল। জোনাকির চোখ জোড়া বেরিয়ে পড়ার উপক্রম হয়ে গেল। সে তার কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি স্বপ্ন দেখছে? স্নিগ্ধ তাকে এমন একটা কথা বলল, মানে এমন একটা কথা, কিন্তু কিভাবে? সে কি মজা করছে তার সাথে? সে স্নিগ্ধের দিকে তাকিয়ে যখন এই প্রশ্নটা করবে, ঠিক তখন তাদের পেছন থেকে কোনো এক স্বল্প পরিচিত মেইলে আওয়াজ শুনলো সে। জোনাকি নিজের কথাটা আর আগালো না, পেছনে ফিরে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা তাদের টেবিলের দিকে এগিয়ে আসে, সরাসরি স্নিগ্ধের বসার চেয়ারটার সাথে লাগোয়া চেয়ারটায় বসে পড়লো আর ঝটপট বলতে লাগলো, সরি স্নিগ্ধ, লেট হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের এত এত জাম, ও মাই গড, দ্যাটস ওয়াই লেট হয়ে গিয়েছে। তুমি আবার আরো কিছু বলতে লাগছিল কেয়ারা, কিন্তু সামনে বসে থাকা জোনাকিকে থেকে ভ্রুটা খানিকটা কুচকে নিল, তারপর বলল, তুমি এখানে? বলে সে স্নিগ্ধের দিকে তাকালো। জোনাকির কাছে কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই সে দাঁড়িয়ে পড়ে আবার বলে, স্নিগ্ধ ভাই আমি যাচ্ছি, শুধু শুধু আপনাদের মাঝে থেকে ডিস্টার্ব করে লাভ নেই। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। আর এদিকে জোনাকি আর উমা মাত্রই বাসায় ফিরলো মার্কেট থেকে। জোনাকি ভার্সিটি থেকে ফিরলে উমা তাকে নিয়ে মার্কেটের দিকে যায় আর নিজেদের জন্য কিছু কেনাকাটা করে সন্ধ্যায় ফিরে। যাওয়ার সময় তারা দরজাটা লক করে গিয়েছিল, কিন্তু এখন দেখছে তালাটা খোলা আর দরজাটা ভেতর থেকে বন্ধ। তারা প্রথমে ভয় পেয়ে যায়, চোর ডাকাত ঢুকে নিত আবার। উমা সাহস করে বাসার বেলটা বাজায়। কিছুক্ষণের মাঝে নীরব দরজা খুলতেই উমা আর জোনাকি ভয় কাটিয়ে উঠে, তারপর বলে, তুমি এসেছো সেটা কল করে জানাবে না? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। উমার কথায় নীরব হাসলো, দরজা থেকে সরে দাঁড়িয়ে তাদের ভেতরে ঢোকার জায়গা করে দিল আর বলল, আজ কাজ তাড়াতাড়ি শেষ, তাই তাড়াতাড়ি চলে আসছি। কল করবো ভেবেছিলাম, তারপর আর করিনি আর কি। বলে আবারও হাসলো সে। উমা চোখ পাকিয়ে নীরবকে কিছু বলতে যাবে, ঠিক তখন তার নজর পড়লো সোফায় বসে থাকা স্নিগ্ধের দিকে। তারপর বলল, ভাইয়া আপনি? নীরব এগিয়ে এসে বলল, ও হ্যাঁ। স্নিগ্ধ আমার আসার পরে আসলো। উমা বলল, নাস্তা পানি কিছু দিয়েছো নাকি খালি খালি মুখেই বসিয়ে রেখেছো? নীরবের দিকে ভ্রু গুটিয়ে তাকিয়ে বলল। নীরব মাথা চুলকিয়ে বলল, কফি বানাতে গিয়েছিলাম, কিন্তু কফি পাউডার সব মেঝেতে পড়ে গেছে। উমা চোখ জোড়া বড় বড় করে কাদো কাদো মুখে বলে, কি কফি পাউডার সব ফেলে দিয়েছো? নীরব বলল, বললাম তো পড়ে গিয়েছে। উমা বলল, পড়ে যায়নি, তুমি ফেলে দিয়েছো। তাদের কথার মাঝে জোনাকি দরজা দিয়ে প্রবেশ করে। সে বাইরে দাঁড়িয়ে থেকে স্নিগ্ধের আসার কথা শুনলো। সে ঘরে প্রবেশ করে মাথা নিচু করে সবাইকে পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধের দিকে তাকানোর কোনো প্রয়োজন বোধ মনে করলো না। স্নিগ্ধ ভ্রু গুটিয়ে জোনাকির যাওয়ার দিকে তাকালো। সে যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। রাগে ফুলে আছে তার বাবুর মা, ভেবে ঠোঁট কামড়ে হাসলো। উমার নীরবকে কথা কাটাকাটি করতে দেখে বলল, ভাবি আপনি যান ভেতরে, আমি ওর সাথে কিছুক্ষণ ঝগড়া করি, মানে বুঝাই ওকে। উমা স্নিগ্ধের কথা শুনে শেষবারের মতো নীরবের দিকে তাকালো আর ভেঙচি কেটে ভেতরে চলে গেল। উমা যেতেই নীরব ধপাস করে স্নিগ্ধের পাশে সোফায় বসে পড়লো। তারপর বলল, দেখেছিস ভাই, বিয়ে করেছি 1 মাসও যায়নি আর এই মেয়ে আমার মাথা খেয়ে নিচ্ছে। স্নিগ্ধ সোফায় ভোট দিয়ে বসে বলল, প্রেমে তো ঠিকই 2 বছর পার করে দিলি, এখন আবার বিয়ের 1 মাসও হয়নি বুঝাচ্ছিস? নীরব চুপসে যাওয়া মুখ নিয়ে স্নিগ্ধের দিকে তাকিয়ে বলল, এমন করছিস তো, দাঁড়া তোর একবার বিয়ে হয়ে নেক, ভাবিকে তোর নামে যত উল্টাপাল্টা কথা আছে সব জানাবো। স্নিগ্ধ বলল, ভাবি না বোন হবে তোর। নীরব বলল, হ্যাঁ হ্যাঁ, দরকার হলে ভাবিকে বোন বানাবো, সমস্যা তো নাই। স্নিগ্ধ হেসে নীরবের কাঁধে হাত দিয়ে বলল, তোর মতো বুদ্ধিমান ছেলেকে এভাবে বোকা বানাতে ভালোই লাগে। নীরব ভ্রু কুচকে বলল, কখন কিভাবে বোকা বানালি? স্নিগ্ধ বলল, বোকা বানালাম যেহেতু সেহেতু তুই বুঝবি না, কারণ বোকারা বোকামি বুঝে না। আর এদিকে জোনাকি ঘরে এসেই ধপাস করে বসে পড়লো। মনটা এমনিতেই প্রচন্ড জ্বালা করছে, এখন সেই জ্বলনের ঝালগুড়া ঝালার জন্য স্নিগ্ধ চলে এসেছে। আমার ভালো লাগছে না আর এসব। স্নিগ্ধ ভাই কেন এমন করছেন আমার সাথে? আপনাকে ভালোবেসে কি আমি এতই বড় ভুল করে ফেলেছি যে আজ আমায় এভাবে প্রতিনিয়ত জ্বলন সইতে হচ্ছে? বিছানার চাদর খামচে ধরে উক্ত কথাটুকু বলল জোনাকি। হুট করে বিছানা থেকে দাঁড়িয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। এখন তাকে গোসল করতে হবে, অন্তত একটু শান্তির জন্য হলেও করতে হবে। ওয়াশরুমের ঝর্ণাটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো তার মাঝে আর ভাবতে লাগলো সেই মুহূর্তটা যখন কায়রা স্নিগ্ধের পাশে এসে বসেছিল। স্নিগ্ধ সেই ক্যাফেতে কায়রার জন্যই অপেক্ষা করছিল। ভাবতে জোনাকির বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। তবে এটা তো হওয়ারই ছিল। ওই দিন রিয়া আপু তো বলেছিল কায়রা স্নিগ্ধকে অনেক পছন্দ করে, আর স্নিগ্ধের ক্ষেত্রেও তাও হতে পারে। প্রায় 5-6 বছর তারা একই সাথে কানাডায় ছিল। এই সময়টা কি যথেষ্ট নয় একে অপরকে ভালোবাসার জন্য? টুকরে কেঁদে উঠলো জোনাকি। মাকে অনেক মনে পড়ছে এখন। তার কোলে মাথায় দিয়ে নিজের চোখের পানি বিসর্জন দিতে ইচ্ছে করছে, কিন্তু যা চলে যায় তাকে ফিরে পাওয়া যায়? প্রায় অনেক সময় পর জোনাকি মাথায় গামছাটা বেঁধে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। গায়ে তার ভেজা কাপড়গুলো। ওয়াশরুমে যাওয়ার সময় জামা নিয়ে যায়নি, বেমালুম ভুলেই গিয়েছিল। ঘরে এসে আলমারি থেকে একটা হালকা গোলাপি রঙের কুর্তি নিয়ে আবার ওয়াশরুমে ঢুকতে যাবে, কিন্তু বিছানার দিকে তাকিয়ে আহ বলে চিৎকার করে উঠলো। স্নিগ্ধ দৌড়ে এসে জোনাকির মুখ চেপে ধরে আর বলে, চুপ কর, মান সম্মান বাঁচানোর ইচ্ছা থাকলে চুপ কর, না হয় আমি
ছেড়ে দিচ্ছি, ইচ্ছা মতো চিল্লাও। জোনাকি শব্দ করতে লাগলো। স্নিগ্ধ তার হাতটা সরিয়ে নিল। জোনাকির সাথে সাথে নিজের হাতে থাকা কুর্তিটা দিয়ে নিজেকে ঢেকে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো আর দরজাটা লাগিয়ে দিল। সেখান থেকে কিছুটা উচ্চস্বরে বলল, স্নিগ্ধ ভাই আপনি এখানে কি করছেন? হ্যাঁ। স্নিগ্ধ বলল, তুমি দেখোনি আমি কি করছিলাম? আমি তোমার বিছানায় শুয়েছিলাম, কিন্তু তুমি ঘুমাতে দিলেই তো। কিন্তু ফাটাবাসের মতো গলা দিয়ে যে চিৎকার দিলে, আমি তো ভেবেছিলাম আজ পাবলিকের কাছে গণধোলাই খেতে হতো। জোনাকি কাচুমাচু মুখে বলল, আমি ওয়াশরুম থেকে বেরিয়েছি যে তখন কথা বলেননি কেন? আমি তো বুঝতে পারিনি রুমে কেউ ছিল যে। স্নিগ্ধ বলল, সরি টু সে বাবুর আম্মু, চিন্তা করো না, তুমি ওয়াশরুম থেকে বেরিয়েছো সেটা জানলেও আমি তোমার দিকে একটুও তাকাইনি। তুমি চিৎকার করার কারণে উঠে পড়েছিলাম, বুঝলে? জোনাকি বলল, হুঁ। স্নিগ্ধ বলল, এখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাত পার করার ইচ্ছা আছে নাকি? দ্রুত জামা বদলে আসো। জোনাকি প্রতিউত্তর করলো না, চুপচাপ জামা বদলে নিল। সে যার থেকে দূরে থাকতে চাচ্ছে সে নিজেই তার কাছে চলে আসছে। তাহলে কি করে এই মনের দরজাটা তালাবন্ধ করে রাখবে সে? জোনাকি জামা বদলে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। স্নিগ্ধকে তখন নিজের বিছানায় বসে থাকতে দেখে অবাক হলো, তবে কিছু না বলেই বারান্দায় গিয়ে কাপড়গুলো মেলতে লাগলো। স্নিগ্ধ এখানেই রয়েছে, এখন কি সে রুমে যাবে? সেখানে গিয়ে কি করবে? তার কি স্নিগ্ধকে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত হবে? ভাবনার মাঝে নিজের ঠান্ডা উন্মুক্ত গলায় কারো উৎসচ্ছয় কেঁপে উঠলো সে। জোনাকি একটা ঢুক গিলে পেছনে ফিরে। সে জানতো এই উৎস হাত জোড়ার মালিক স্নিগ্ধই হবে। সে স্নিগ্ধের পাশ থেকে সরে আসতে চাইলো, কিন্তু স্নিগ্ধ তার হাতটা ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো। এতে তাদের দূরত্বের পরিমাণ কমে আসলো। জোনাকির চোখ জোড়া বড় বড় হয়ে গেল স্নিগ্ধের এমন কাজে। স্নিগ্ধ তার হাত জোড়া নিজের হাতের বাঁধনে আটকে রাখে। জোনাকি চেষ্টা করেও সেই বাঁধন থেকে মুক্ত পায়নি। জোনাকি বলল, স্নিগ্ধ ভাই কি করছেন? ছাড়ো না মাই। জোনাকির কাপা কাপা ভীতু গলায় বলা কথা শুনে স্নিগ্ধের মধ্যে কোনো হেলদুল হলো না। তারপর বলল, বাবুর মা এমন ছটফট করো না, আমি কিন্তু ভালো মানুষ না, ছটফট কমানোর জায়গায় বাড়িয়ে দিব। স্নিগ্ধ কেমন যেন মাতাল মাতাল ধরনের কণ্ঠে কথাটুকু বলল। জোনাকির চোখ ছোট ছোট করে ভ্রু কুচকে তাকালো তার দিকে। এই লোকের কথার অর্থ বোঝা বড্ড মুশকিল মনে হয় জোনাকির কাছে। জোনাকি বিরক্ত হয়ে বলল, স্নিগ্ধ ভাই আপনি এমন হুটহাট আমার কাছে আসেন কেন? আমি আপনাকে না করিনি এর আগে, এখন ছাড়ো না মাই। ভাইয়া কিংবা ভাবি কেউ চলে আসলে নিশ্চয়ই খারাপ মনে করবে। শেষের কথাটুকু মিয়ে যাওয়া কণ্ঠে বলল সে। স্নিগ্ধ নিজের অন্য হাত দিয়ে জোনাকির থুতনি ধরে তার মুখটা উঁচু করে নিজের দিকে ফেরালো। জোনাকি সরতে চাইলেও পারে না। স্নিগ্ধ আবারও একই কণ্ঠে বলল, যদি তুমি বাবুর মা হও, আমি যদি বাবুর বাবা হই, তাহলে সেই বাবুটাকে? জোনাকি স্নিগ্ধের করা প্রশ্নে থতমত খেয়ে যায়। এই কেমন প্রশ্ন? বাবুর মা সে, বাবুর বাবা যদি স্নিগ্ধ হয় তাহলে নিশ্চয়ই সে বাবু তাদের সন্তান হবে। উত্তরটা মনে মনে আওড়াতে জোনাকির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সে আকস্মিক স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধের ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। তারপর বলল, স্নিগ্ধ ভাই এগুলো কোন ধরনের মজা? ছাড়ো না মাই, আমার অনুভূতিগুলোকে হেলফেল মনে হচ্ছে আপনার, তাই না? তার জন্যই তো বারবার আমাকে এটা সেটা বলে আমার অনুভূতিগুলোকে এলোমেলো করে দিচ্ছেন। 6 বছর আগে যখন আমি আপনার কাছে একটুখানি ভালোবাসা চেয়েছিলাম, তখন কেন ফিরিয়ে দিয়ে আবার ফিরে এসেছেন আমার মনের অনুভূতিগুলোকে জাগাতে? 6টা বছর আমার ভেতরটা আপনার কারণে শুধুমাত্র আপনার জন্য পুড়েছে। আমাকে এভাবে না জ্বালিয়ে কায়রা আপু তো আছেই, সে আপনাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তার কাছে যান না, কেন বারবার আমার অনুভূতি নিয়ে মজা নিচ্ছেন? বলেই তপ্ত শ্বাস ফেললো জোনাকি। পেটে থাকা সব কথা বের করে ফেললো এই কয়েক সেকেন্ডেই। আর কতক্ষণে বা সহ্য করবে সে? কিন্তু সেকেন্ডেই মনের মধ্যে থাকা আগুন ধপ করে নিভে যায়। সে কি বলে ফেললো? সব বলে দিয়েছে যে স্নিগ্ধকে? না না, এবার কি হবে? চোখ বুঝে আবারও চোখ খুলে ধীরে ধীরে নিচু করে থাকা মাথাটা উঁচু করে তাকালো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ, তার মধ্যে কোনো হেলদুল নেই। জোনাকি একটা শুকনো ঠুক গিলল। স্নিগ্ধ বলল, তাহলে মানছো অনুভূতিগুলো ওই মনের কোনো এক কোণে আজও বেঁচে আছে? জোনাকি কি বলবে বুঝে উঠতে পারলো না। সে তো নিজের মুখটা সব স্বীকার করে নিল। কি বুঝ দিয়ে সব কথার অন্য মানে বুঝাবে সে? স্নিগ্ধ বলল, তুমি কি আসলেই জানতে না কেন আমি সেদিন কানাডায় চলে গিয়েছিলাম? স্নিগ্ধের কথায় জোনাকি ভ্রু কুচকে তাকালো। যেখানে সে স্নিগ্ধের কথাটার মানেই বুঝেনি, সেখানে উত্তরটা জানা তো অনেক দূরের ব্যাপার। জোনাকি আর স্নিগ্ধ তাদের বাসার ছাদে বসে আছে। কিছুক্ষণ আগে তারা ঘর থেকে বাইরে যাচ্ছে বলে বেরিয়ে এসেছে। উমার নীরব পাকের ঘরে ছিল। স্নিগ্ধ বেশ ভাবলেশীন ভাবে বলেছিল সে জোনাকিকে নিয়ে একটু বাইরে যাচ্ছে। তারা তার দিকে তাকিয়ে হ্যাবোদক মাথা দুলিয়ে বলল, যাও না, মানা করেছে নাকি কেউ? নীরবের এমন কথায় পাকের ঘরের দরজার অন্য পাশে থাকা জোনাকি হতবাক হয়ে গেল। জোনাকি রেলিং এর পাশে থাকা পাকা করা জায়গাটায় বসা, আর স্নিগ্ধ ছাদে রেলিং এর উপর বসে পড়েছে। রাতের সুন্দর আকাশটাকেও আজ অদ্ভুত রকম সুন্দর লাগছিল। এক ফালি চাঁদার আশপাশটা অনেক অনেক তারা দিয়ে ভরপুর ছিল, ঠিক যেন অনেকগুলো জোনাকি পোকা। স্নিগ্ধ বলল, জোনাকি। জোনাকি তাকালো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ তাকে এখানে নিয়ে এসেছে কিছু একটা বলবে বলে, কিন্তু কি বলবে সে? কি বলতে চাই সে? জোনাকি বলল, হ্যাঁ বলুন। স্নিগ্ধ রেলিং থেকে নেমে দাঁড়ায়, আকাশের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে কিছুক্ষণ নীরবতা পালন করে সে। জোনাকিরও তারা নেই, সে শুধু জানতে চায় স্নিগ্ধ তাকে কি বলতে নিয়ে এসেছে এখানে। বেশ, স্নিগ্ধ নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলা শুরু করে, তো চলুন এখন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। নতুন কলেজে ভর্তি হয়ে কেমন যেন নিজেকে বড় বড় মনে হতো তখন। নিজের জীবনের সিদ্ধান্ত থেকে শুরু করে সব জায়গায় যেন আধিপত্য বসানোর একটা সুযোগ পেয়ে যায়। স্কুল জীবন শেষে আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম, সেই কলেজে আমার স্কুল জীবনের হাতে গোনা কোনো বন্ধু বান্ধব ছিল না। আর যারা ছিল তাদের সাথে আমার কথা হয় না, কিংবা বলা যায় পুরো স্কুল জীবন পার করে দেওয়ার পরও তাদের সাথে কখনো কথা হয়নি। তবে নিজেকে একাকী মনে হতো না, কারণ স্বভাবটাই আমার এমন ছিল। কিন্তু প্রথম দিনে সব চিন্তা ভাবনা করে কলেজে গেলেও ফিরতে হলো 2টা বন্ধু নিয়ে। হ্যাঁ, রায়হান আর নীরব। তারাই ছিল আমার কলেজ লাইফের সবচেয়ে কাছের ফ্রেন্ড। এভাবেই কিছুদিন কাটলো। একদিন কলেজে যাওয়ার পথে নীরব বলল, ভাই আমাকে আমার বোনের স্কুলের দিকে একবার যেতে হবে, ওর টিফিনটা ওকে দিয়ে তাড়াতাড়ি এসে পড়বো, না দিলে মা বকবে আমায়। স্নিগ্ধ বলেছিল, ঠিক আছে আমরাও যাচ্ছি তাহলে। স্নিগ্ধের কথায় নীরব খুশি হলো। তারা 3জন নিজ
নিজ সাইকেল নিয়ে স্কুলের পথে যেতে লাগলো। হাই স্কুলের সামনে পৌঁছে তিন বন্ধুর সাইকেল থামলো। স্নিগ্ধ আর রায়হান স্কুলের গেটের বাইরেই দাঁড়ালো আর নীরব স্কুলের ভেতর প্রবেশ করলো। তারপর বলল, তুই এখানে দাঁড়া, আমি পাশের দোকানে যাচ্ছি, যাবো আর আসবো। বলে রায়হান এক দূরে সেই দোকানটাই গেল। স্নিগ্ধ সেখানেই দাঁড়িয়েছিল, হাত ঘড়ির দিকে একবার তাকায়, এখনো 15 মিনিটের মতো আছে। আশা করছে ক্লাস শুরু হওয়ার আগে পৌঁছে যেতে পারবে তারা। হাত ঘড়ির দিকে তাকানোর ফলে সামনের দিক থেকে কেউ আসছে তা বুঝতে পারেনি স্নিগ্ধ। কোনো এক মেয়ে তার সাথে সজোরে ধাক্কা খায়। স্নিগ্ধ সাইকেলের সাথে গিয়ে হালকা বাড়ি খায়। মেয়েটা ঠিক স্নিগ্ধের বুকের কাছটা এসে থুবড়ে পড়ে। মেয়েটা দেরি করে না, ঝটপট উঠে পড়ে। মেয়েটা দৌড়াচ্ছিল যার কারণে অতিরিক্ত হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে বলল, মাফ করুন ভাই, মাফ করবেন। বলে এক দূরে স্কুল গেট দিয়ে ভেতরে চলে গেল। স্নিগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল কালো চুলের লম্বা বিন্নিওয়ালা মেয়েটির দিকে। বিন্দু বিন্দু ঘামের কণাগুলো তার উজ্জ্বল মুখে চিকচিক করছিল। নীল স্কুল ড্রেসটা বেশ মানিয়েছে মেয়েটাকে। তখন মেয়েটার পেছন থেকে আরো একজন মেয়ে চিৎকার করে বলতে বলতে দৌড়াতে লাগলো, জোনাকি দাঁড়া বোন, তোর ভাই মাত্রই উপরে গিয়েছে, তুই অন্য সিঁড়ি দিয়ে উপরে যা। স্নিগ্ধ বুঝলো মেয়েটার নাম জোনাকি। সে মনে মনে নামটা আওড়ালো। রায়হান দোকান থেকে এসে স্নিগ্ধকে এভাবে সাইকেলের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু গুটিয়ে বলল, এই ক্রাশ বয়, তোর অবস্থা এমন কেন? তোর উপর দিয়ে কি কোনো ঝড় গেছে নাকি? স্নিগ্ধ নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। রায়হানের দিকে তাকালো আর বলল, ঝড় আমার উপর দিয়ে না, আমাদের উপর দিয়ে যাবে। দেখ নীরব আসছে নাকি, লেট হয়ে যাবে না হয়। স্নিগ্ধ কথাটা ঘোরানোর জন্য কথাটুকু বলে রায়হান গেটের ভেতর প্রবেশ করে নীরবকে খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নীরব বেরিয়ে আসে আর বলে, সরি রে ভাই, তোদের অনেকক্ষণ দাঁড়িয়ে রেখেছি, আমার বোনটাকে খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য। আচ্ছা চল এখন। বলতে বলতে নীরব নিজের সাইকেলে উঠে পড়লো। স্নিগ্ধ আরো একবার সেই লম্বা বেনিওয়ালা মেয়েটাকে দেখার জন্য স্কুলের গেটের ভেতর ফিরে যেতে চাই, কিন্তু ইতিমধ্যে স্কুলের ঘন্টা বেজে যাওয়ায় সে সকল ছাত্রছাত্রীরা ভেতরে চলে গেছে। স্নিগ্ধ তপ্ত শ্বাস ফেলে সাইকেলে উঠে পড়ে। এবার তারা তিনজন কলেজের পথে রওনা দিল। সেদিনের পর থেকে প্রত্যেকটা দিন সুযোগ পেলে ওই লম্বা বেনিওয়ালা মেয়েটাকে দেখার আশায় চলে যেতাম সেই হাই স্কুলের সামনে। কিন্তু এরপর মেয়েটার দেখা মেলেনি আমার। নিজেকে অস্থির অস্থির লাগতো, নিজেকে হাজার ব্যস্ততার মাঝে রাখার চেষ্টা করতাম, অথচ ওই একটা মেয়ে আমাকে নিজেকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এর কিছুদিন বাদে শীত সকালে সব বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার কথা ভাবলাম, আর জায়গা হিসেবে নীরবের বাড়ির উঠানটাকে নির্বাচন করলাম, কারণ তাদের বাড়ির উঠানটা বড় ছিল, সাথে সাথে আগুন জ্বালানোর চালা ব্যবস্থা হবে। সকালে যখন সেখানে উপস্থিত হয়ে আগুন জ্বালিয়ে নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যস্ত, তখন ওই লম্বা বেনুনওয়ালা মেয়েটার দর্শন পেলাম। মেয়েটার দেখা যে কখন পাবো তা আমি কল্পনার বাইরে ছিল, কিন্তু পরক্ষণে মেয়েটাকে আগুনের কাছে গিয়ে হাত দিতে দেখে মাথায় রাগ উঠে গেল। মাটিতে বসার কারণে জামাটাও আগুনের কাছে পড়ে আছে। বেশি দেরি করলাম না, নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে তার হাতটা ধরে টান দিয়ে নিজের দিকে ফেরালাম। তারপর বললাম, এই মেয়ে পাগল নাকি? এভাবে আগুনের কাছাকাছি কেউ বসে নাকি? তাও আবার ছড়িয়ে ছিটিয়ে বসে আছো। জোনাকি বুকা বুকা চোখে তাকালো স্নিগ্ধের দিকে। নীরব সহ বাকি সব ছেলেরা একটু অবাকই হলো স্নিগ্ধের হঠাৎ রেগে যাওয়ায়। নীরব বলল, কি হয়েছে স্নিগ্ধ? স্নিগ্ধ জোনাকির হাত ছেড়ে তাকে সহ টেনে উঠাই আর নীরবের দিকে তাকিয়ে বিরক্ত সূচক কণ্ঠে বলে, কাণ্ডজ্ঞান বলতে কিছু আছে এই মেয়েটার? হঠাৎ যে এসে এভাবে আগুনের কাছাকাছি বসে পড়লো। আমরা সবাই কোথায় বসেছি আর মেয়েটাকে দেখ, একেবারে আগুনের মধ্যে ঢোকার জন্য চলে আসছে। জোনাকি কাদো কাদো চেহারায় নীরবের দিকে তাকালো। তাকে শুধু এই মেয়ে করছে কেন ছেলেটা? অথচ তার কত সুন্দর একটা নাম আছে। নীরব ঠান্ডা কণ্ঠে বলল, স্নিগ্ধ ধন্যবাদ রে, আমার বোনটার মাথায় সমস্যা আছে তাই তো আর কি। এই জোনাকি, কিরে এভাবে দাঁড়িয়েছিস কেন? এসেছিস ভালো কথা, এভাবে আগুনের কাছে গিয়ে বসলে যে আগুনের সাথে ছাই হয়ে যাবে জানিস না? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।